হাওড়াঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন এলাকা প্লাবিত। মাছ ধরার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিগ্রস্তদের তালিকা করে 1.5 লাখ ভিজিএফ কার্ড বিতরণের সিদ্ধান্ত। রাজশাহীর কোটবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে চলছে অভিযান। সিলেটে স্কলার্স হোম স্কুল থেকে বোমার মতো বস্তু উদ্ধার। দুর্ঘটনায় আহত শিশুকে হাসপাতালে নেয়ার পথে বাসের চাপায় প্রাণ গেল বাবা, মা ও নানির। অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটি এখন ঢাকা মেডিকেলে। 2013 সালের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গাইবান্ধায় বিএনপি ও অঙ্গ সংগঠনের 25 নেতাকর্মীকে 5 বছর করে কারাদণ্ড। এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় 16 বারের মতো বিজয়ী রামুর দিদার বলি। খেলাকে কেন্দ্র করে শুরু হয়েছে 3 দিন ব্যাপী বৈশাখী মেলা। বাংলার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি পারমিতা হিম। হাওড় অঞ্চলের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। শনির হাওর ও পাকনা হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এদিকে সুনামগঞ্জের হাওর অঞ্চলে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে প্রশাসন। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সুনামগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ক্যামেরায় ছিলেন নৌশাদ আহমেদ চৌধুরী। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টিতে সুনামগঞ্জ জেলার 11টি উপজেলায় কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢলের পানিতে বুড়ো ধানের ফসল তলিয়ে যাওয়ার ফলে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাওরের 41 কোটি টাকার মাছ ও হাঁস মরে যায়। এ সময় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বিপাকে পড়ে মৎস্যজীবী ও মাছ ব্যবসায়ীরা। তবে নদী ও হাওরের পানি স্বাভাবিক হয়ে যাওয়ার ফলে আজ দুপুর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় মৎস্য বিভাগ। যে সমস্ত বিলগুলিতে মাছের মরক দেখা দিয়েছে সেই বিলগুলিতে আমরা ব্যাপক হারে রুই জাতীয় মাছের পোনা উন্মুক্ত জলাশয়ে বড় সাইজের 5 ইঞ্চি 6 ইঞ্চি এই ধরনের সাইজের মাছের পোনা মুক্ত করব। বড় খুশি হয়েছি এখানে পাবলিকে বন্যানি দিকে পানি দান ওখানে যদি পাবলিকে একটা মাছ মারে তো বেচা পাবলিকে একটা মাছ খাইতে পারবো। আমরা তো ওই লামাজি তিনি মাছ আইন না কিছু বেচা কিছু সদস্য সালফাত না খাই ও আমরা খারবার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, সর্বশেষ ক্ষতি নিরূপণ না করা হলেও এই পর্যন্ত 1.5 লক্ষাধিক হেক্টরের জমির ধান পচে গেছে। আমরা আশা করছি আগামী 15 দিনের মধ্যে আমরা টাকায়, চাউলে এবং সম্পূর্ণ ক্ষয়ক্ষতিটা নিরূপণ করে কর্তৃপক্ষের কাছে প্রেরণ করতে পারবো। সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওরবাসীর দুঃখ দুর্দশা লাঘবের জন্য আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুর রহমান উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় 1.5 লাখ ভিজিএফ কার্ড বিতরণ করা হবে। ডিস্ট্রিবিউশনটা হবে অবশ্যই ট্যাগ অফিসারের উপস্থিতিতে। পুলিশকেও বলা হয়েছে, আমার অনুরোধ করছি যে ডিস্ট্রিবিউশন যখন হবে তখন শৃঙ্খলার জন্য সেখানে পুলিশ মোতায়েন থাকবে। আর এখানে কোনো রকম অনিয়ম হলে সাথে সাথে আমরা লিখিত নির্দেশনা কিন্তু ইউএনএদেরকে দিয়েছি যে সাথে সাথে মোবাইল কোড করে তাদেরকে জেল জরিমানার ব্যবস্থা করবে। ভিজিএফ যে কার্ডধারী যারা 30 কেজি করে চাল এবং 500 করে টাকা পাবে, আমরা এই 2-3 দিনের মধ্যে আমরা মে মাসেরটা সহ এবং এই মাসের 8 কেজি 38 কেজি চাল এবং 500 টাকা আমরা বিতরণ করে দিতে পারবো। গত 25 দিন ধরে সুনামগঞ্জের বিভিন্ন হাওরের ফসল নিমজ্জিত থাকায় প্রায় 1.5 কোটি টাকার ফসল হানি হয়েছে। পাশাপাশি প্রায় 2 কোটি টাকার মাছ ও হাঁস মারা গেছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার 1.5 লাখ ভিজিএফ কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। সুনামগঞ্জের দেখার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার 1100 হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। আধা পাকা অবস্থায় ধান কেটে ঘরে তুলে ক্ষতির মুখে পড়েছেন কৃষক। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েলুর রহমানের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। বৈশাখের শুরুতে ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হাওর বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার 9টি ইউনিয়নের ফসলি জমির ধান সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। এই অবস্থা হাওরে একমাত্র ফসল হারিয়ে কৃষকরা এখন নিরুপায়। আমরা অনেক কৃষক পরিবারের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন হাওরে একমাত্র ফসল হারিয়ে তারা এখন দিশেহারা। তারা জানান এখন তারা নিজেরাই কি খাবেন এবং তাদের গৃহপালিত পশুকে কি খাবেন এ নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে আছেন। জমিনগুলা যে কাঁচা ধানগুলা সব তলে নিতেছে আর আধা কাঁচা
এই ধান কাটতে আনা হইতেছে, যাই ভাই এখন করে উঠুক আর না উঠুক, আমরা তো কাটতে আনতেইব। পুরো খাওয়া যাবো না, মানুষও খাওয়া যাবো না, কি করবো? এই অবস্থায় সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে তারা কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছেন না বলে আমাদের কাছে অভিযোগ করেছেন। আমরা এইভাবে কথা বলেছিলাম উপজেলা কৃষি কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন সব মিলিয়ে 1150 হেক্টর ফসল সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। আমরা কৃষকদেরকে বলতেছি যে দ্রুত এটা কেটে নিতে, এবং তারা ধানগুলা কাটতেছে। আর আমরা আশা করতেছি যে দ্রুত পানি নেমে গেলে এই ক্ষতির পরিমাণটা কমে আসবে। আমাদের যে নিমজ্জিত এলাকা এটা আমরা পরিদর্শন করতেছি, প্লাস আমরা রিপোর্টও দিয়েছি। যদি সহায়তা আসে তারা কৃষকরা পাবে এটা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। নেত্রকোনার হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। দুপুরে বারহাট্টার চিরাম তাহেরা মান্নান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয়দের হাতে ত্রাণ তুলে দেন তিনি। এ সময় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে 30 কেজি চাল ও নগদ 500 টাকা দেয়া হয়। ত্রাণ বিতরণ শেষে মন্ত্রী বলেন, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে। পাশাপাশি আগামী 1 বছর কৃষকরা যাতে চাষাবাদ করতে পারেন তার সকল ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে এবছর শুষ্ক মৌসুমেই পানি এসে পড়ায় সিরাজগঞ্জে ভয়াবহ ভাঙনের শিকার যমুনা পাড়ের মানুষ। নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের মানুষের। তবে ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের নেই কোনো উদ্যোগ। সিরাজগঞ্জ থেকে অমৃত সেনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুন্ডু। এবার শুষ্ক মৌসুমে সিরাজগঞ্জের যমুনা নদী রুদ্ররূপ ধারণ করেছে। ভাঙছে সদর উপজেলার বাহুকা ও কাজীপুর উপজেলার শুভগাছা গ্রাম। প্রতিদিন বিলীন হচ্ছে গাছপালা, ফসলি জমিসহ বিস্তীর্ণ জনপদ। ইতিমধ্যে নদীতে হারিয়ে গেছে বাহুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীর স্রোত এখন আঘাত হানছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। এটা অব্যাহত থাকলে বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বাঁধের অভ্যন্তরে থাকা বেশ কয়েকটি গ্রাম বলে আশঙ্কা এলাকাবাসীর। তাদের অভিযোগ, গত 2 মাস ধরে ভাঙন শুরু হলেও প্রতিরোধে জরুরি কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। 2 ভাঙ্গা দিয়ে এসে একখান নইলাম ফেক বাড়ি ভেঙে গেল, আবার আর এক জায়গাত নইলাম ফেক বাড়ি ভেঙে গেল। এই বাড়ি ভেঙে যাবার আসে ঠাই নছি একখানে শিখিনেও ভাঙতেছে। তাহলে আমরা এখন কোন জায়গায় যাবো? এই সাইডটা যদি বাদ বাড়া যায় তাহলে তো কোনো উপায় নাই। অবদার বাদ এর সন্নিকটে এক চাপ পলিবাড়ি অবদার বাদ ভেঙে যাবে, আমাদের আর থাকার জায়গা নাই। আজ পর্যন্ত কোনো অবদার ডিপার্টমেন্টে কোনো লোকজন যে এই জায়গায় যে দেখবেন নিয়ে আসা তাও আসে না। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানালেন, বিভিন্ন সময়ে প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়া হলেও অনেক সময় অর্থের অভাবে কাজ করা সম্ভব হয় না। যমুনা নদীর চরিত্র এরকম প্রতি বছর 12 মাসে সেটার ভাঙন প্রতিরোধ থাকে। বিভিন্ন জায়গায় আমরা ভাঙন প্রতিরোধ করি, অনেক সময় আমরা অর্থের অভাবে কাজ করতে পারি না। ভাঙন অব্যাহত থাকলে বাঁধের অভ্যন্তরে থাকা বাহুকা, শুভগাছা, চিলগাছা, শিমলা সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ ভিটেহারা হবে বলে জানান এলাকাবাসী। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। রাজশাহী মহানগরীর হরগ্রাম পূর্বপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে রাখা বাড়িতে চলছে অভিযান। সকাল 10টা থেকে ওই এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িগুলো ঘেরাও করে রাখা হয়। পুলিশ জানায় এর মধ্যে অন্তত 2 থেকে 3টি বাড়িতে বিস্ফোরক দ্রব্য সহ জঙ্গিরা থাকতে পারে। অভিযানের জন্য পুলিশের সাথে সোয়াত ও কাউন্টার টেররিজম ইউনিট রয়েছে। এই অবস্থায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। এলাকার সবকটি প্রবেশপথ বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। শোনা গেছে নাকি জঙ্গি আছে এরকম, এর আগে তো এরকম কোনো কিছু হয়নি। এখন মানুষের মধ্যে একটা আতঙ্ক। এই আশেপাশে যদি এরকম জঙ্গির আস্তানা গড়ে তাহলে তো আমরা একটু আতঙ্কে থাকবো। আর গির্জায় গেলেও তো আমরা ওই আতঙ্কে মনে গির্জা করতে হবে। পুরো এলাকাটা ঘিরে রেখেছে পুলিশ, আমাদের বেরোতে দিচ্ছে না। তারপরে আমাদের আতঙ্ক সৃষ্টি হয়েছে, কখন কি হয় না হয়। দর্শক, রাজশাহীর অভিযান স্থলে রয়েছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাব তার কাছে। রকি। পারমিতা, আপনি জানেন যে সকাল 10টার পর থেকে রাজশাহী মহানগরীর হরগ্রাম পূর্বপাড়া এলাকায়
জঙ্গি সন্দেহে বেশ কয়েকটি বাড়ি ঘিরে রেখেছে জঙ্গি আস্তানা সন্দেহে। তো মূলত আমরা এখন আছি হরগ্রাম বাজার সেই এলাকাটি যেখানে একটি প্রবেশ পথ রয়েছে। এখানে আমরা কয়েকজন পুলিশ সদস্যদেরকে দেখতে পাচ্ছি যারা কড়া নজরদারিতে রয়েছে, ভিতর থেকে যেন কোনো ধরনের লোক বাইরে প্রবেশ করতে না পারে এবং বাইরে থেকে যেন কোনো ধরনের লোক ভিতরে প্রবেশ করতে না পারে সেই বিষয়গুলো এখানে দেখা হচ্ছে। আমরাও এখানে সংবাদকর্মীদেরও এর ভেতরে যাওয়া নিষেধাজ্ঞা দিয়েছেন, আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না। আসলে ভেতরে কি ধরনের অভিযান চলছে বা কয়টি বাড়িকে ঘিরে মূলত পুলিশের এই অভিযান পরিচালিত হচ্ছে এ ধরনের কোনো তথ্য কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো আমাদের কাছে জানানো হয়নি এবং তারা যেটি বলছেন যে এখনো অভিযান পরিচালিত হচ্ছে ভেতরে এবং অভিযান শেষ করে কি ধরনের বিস্ফোরক দ্রব্য বা কোনো জঙ্গিকে পাওয়া গেলে সেই বিষয়টি তারা পরে মিডিয়া বা সংবাদকর্মী যারা আছে তাদেরকে জানাবে বলে আমাদেরকে বলছেন। তবে অভিযান আরো কতক্ষণ লাগতে পারে এ ধরনের প্রশ্নও ছিল আমাদের সংবাদকর্মীদের কাছ থেকে। পুলিশরা এখনো নিশ্চিত করে এই বিষয়টি নিয়ে কিছুই বলতে পারছেন না। তারা বলছেন যে এখনো আরো বেশ কিছুক্ষণ সময় তারা এই অভিযানে পরিচালিত করবেন এবং সেই অনুযায়ী তারা অভিযান পরিচালিত করছে। আমরা তাদেরকে আরো জানতে চেয়েছিলাম যে এই অভিযানে সোয়াত এবং কাউন্টার টেররিজম ইউনিটের কোনো ইউনিট যোগ দিয়েছে কিনা। তারা বলছেন যে এখনো এ ধরনের কোনো ইউনিট তাদের সাথে যোগ না দিলেও প্রয়োজন হলে কিন্তু তারাও প্রস্তুত আছে, তারা যে কোনো সময় এই অভিযানে কিন্তু যুক্ত হতে পারে। তো এ ধরনের কথা আমরা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত শুনে আসছি। আমরা এলাকাবাসী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। এলাকাবাসীদের যেটি বক্তব্য, তারা বলছেন যে পুলিশ যে কয়েকটি বাড়ি ঘিরে রেখেছে মূলত এই কয়েকটি বাড়িতে তার মধ্যে একটি ছাত্রাবাস আছে এবং এই ছাত্রাবাসে বেশ ঘন ঘন মানুষের যাওয়া আসা এবং বিভিন্ন ধরনের বয়সের মানুষের যাওয়া আসা দেখতে পেত। তো এই ছাত্রাবাস সহ আশেপাশের ৩-৪টি বাড়ি মূলত পুলিশ ঘিরে রেখেছে এবং এগুলোতেই মূলত অভিযান পরিচালিত করছে। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো ধরনের কোনো বিস্ফোরক দ্রব্য বা পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের গুলি ছোড়ার খবর আমরা কিন্তু এখন পর্যন্ত পাইনি বা আমরা এ ধরনের কোনো শব্দও কিন্তু শুনতে পাইনি। সাধারণ মানুষ যেটি বলছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই হরগ্রাম পূর্বপাড়া বাজার এলাকার মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং এই রাস্তার অপর পাশে আমরা দেখছিলাম যে বেশ কিছু উৎসুক জনগণ কিন্তু তারা রাস্তা ঘিরে রেখেছেন এবং এখানে আসলে কি হচ্ছে বা কি ধরনের অভিযান পরিচালিত করছে পুলিশ এই বিষয়টি জানার জন্য কিন্তু তারা উৎসুক দৃষ্টিতে আছেন। তো ঠিক পারমিতা, এ ধরনের অভিযানই এখনো পরিচালিত হচ্ছে, যার কারণে আমরা এখনো নির্দিষ্ট করে কোনো কিছু বলতে পারছি না। হয়তো অভিযান শেষ করার পর আনুষ্ঠানিকভাবে পুলিশ যখন আমাদেরকে তাদের এই অভিযানটি নিয়ে কথা বলবে তখন আমরা আপনাদেরকে এই বিষয়টি বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে পারমিতা এখন পর্যন্ত। দর্শক, রাজশাহীর মহানগরীর হরগ্রাম পূর্বপাড়া এলাকায় কয়েকটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ জঙ্গি আস্তানা সন্দেহে। আমাদেরকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। এদিকে সিলেটে একটি স্কুলে পাওয়া গেছে বোমার মতো একটি বস্তু। ঘটনাস্থল ঘিরে রেখেছে র্যাব ও পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। সকালে স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের শাহী ঈদগাহ ক্যাম্পাসে ওই বস্তু পাওয়া যায়। স্কুলের অধ্যক্ষ জানান, সকালে স্কুলের ক্লিনার বোমা সদৃশ একটি বস্তু দেখে কর্তৃপক্ষকে জানায়। পরে স্কুল কর্তৃপক্ষ র্যাব ও পুলিশকে খবর দিলে র্যাব 9 সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। বস্তুটি বোমা কিনা তা নিশ্চিত করতে কাজ করছে র্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট। এদিকে খবর পেয়ে স্কুলে ভিড় করতে থাকেন অভিভাবকরা। পরে শিক্ষার্থীদের স্কুল ভবনটি থেকে বের করে আনা হয়। প্রতিদিনই শিক্ষার্থীদের ব্যাগ তল্লাশি করে ভেতরে যেতে দেওয়া হয় বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। কে বা কারা বস্তুটি স্কুল ভবনে রেখেছে তা খতিয়ে দেখা হবে বলেও জানান অধ্যক্ষ। যদি বোমা টোমা থেকে থাকে বোমা নিষ্ক্রিয় দল যাতে জিনিসটা ঠিক করে দেয়। আমাদের বলা হয়েছে ব্যাগ নিয়ে রেডি হওয়ার জন্য, যে কোনো সময় ছুটি দেওয়া হতে পারে, তো আমরা ব্যাগ নিয়ে বের হয়ে আসছি। আতঙ্ক হবে তো, যেমন ধরেন এখানে বোমা পাওয়া গেছে, বলতে যে বোমা সদৃশ। খুবই খারাপ লাগতেছে। এইরকম যদি হয় ভবিষ্যতে হয় তাহলে বাচ্চাদের কি করব আমরা? কার কাছে কার ভরসায় আমরা দিব? প্রত্যেক ছাত্রের ব্যাগ আমরা চেক করি ঢোকার সময়, প্রত্যেক ছাত্রীর ব্যাগ আমরা চেক করি ঢোকার সময়। 1000-1500 ছাত্র, তো যদি কেউ দুষ্টামিও করে ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আউট। তো প্রাথমিকভাবে আমরা দেখেছি এটার মধ্যে সার্কিট কাজ করছে এবং কিছু কেবল লাগানো আছে। তো আমাদের ধারণা এটা হয়তো বোমা সদৃশ জিনিস হতে পারে এবং বোমা থাকতেও পারে। এখন আমাদের আসলে ফার্দার আরো বিষয়টাকে নিশ্চিত হওয়ার বিষয় বাকি রয়ে গেছে।
বাংলার সময় আরো থাকছে। গাজীপুরের শ্রীপুরে 3000 অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিপুল পরিমাণ পাইপ ও রাইজার জব্দ। প্রশাসন কখনোই বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ সময় সব সরকারি বিচার বিভাগের প্রতি বিমাতা সুলভ আচরণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে হবিগঞ্জে জেলা আইনজীবী সমিতির দেয়া সম্বর্ধনা অনুষ্ঠানে একথা বলেন প্রধান বিচারপতি। বিচার বিভাগের প্রতি সবসময় একটা বিমাতা সুলভ একটা আচরণ চলে আসছে। এটা আজকে না, এই সরকার না, এটা প্রতিটি সরকার। প্রশাসন কোনোদিনই চাইনি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে। বিচার বিভাগ সবসময় একটা ভারসাম্য রক্ষা করে চলছে। এই যে ব্যুরোক্রেটদের মধ্যে তাদের প্রমোশন, ট্রান্সফার, অনেকগুলো ত্রুটি থাকে, অনেক বিচার অনেকগুলো হয়, ওই বিচার বিভাগের কাছেই আসতে হয়। প্রতিটি জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন সহ 13টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে পটুয়াখালীর পায়রা থেকে গোপালগঞ্জ 400 কেভি সঞ্চালন লাইন ও গোপালগঞ্জে 400 কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ প্রকল্প, কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাকতাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প ও 12টি জেলায় হাইটেক পার্ক স্থাপন প্রকল্প। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, 9 মাস বেড়ে বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন 71 বছর 6 মাস। সেটা হচ্ছে এই অর্থ বছরের 2016 সালের আমাদের যে মানুষ এবং তাদেরকে ঘিরে যে সমস্ত এলাকাগুলো আছে সেই সমস্ত তথ্য আমরা সংগ্রহ করেছি। মোট কথা হচ্ছে জনসংখ্যা বিষয়ক সকল তথ্যাদির হিসাব আমরা নিরূপণ করে থাকি বছরে একবার। সেই নিরূপিত হিসাবে একটি বিষয় উঠে আসছে, সেটি হল আমাদের দেশের মানুষের গড় আয়ুর পরিমাণ বেড়ে গেছে। আমাদের গত বছর যেখানে গড় আয়ুর পরিমাণ ছিল 70 বছর 9 মাস, এই বছর সেটা বেড়ে 71 বছর 6 মাসে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত শিশুকে হাসপাতালে নেয়ার পথে বাসের চাপায় প্রাণ গেল বাবা, মা ও নানির। অলৌকিকভাবে বেঁচে যাওয়া আহত শিশুটি ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। গতকাল রাতে কুমিল্লার লাকসামে এই দুর্ঘটনা হয়। এদিকে যশোরে ট্রাক চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। কুমিল্লা ও যশোর প্রতিবেদকের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পরপর দুইবার সড়ক দুর্ঘটনার শিকার হয়ে বেঁচে যায় 8 বছর বয়সী শিশু জসিম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। সোমবার রাত 8টার দিকে কুমিল্লার লাকসামের বাইপাস এলাকায় মোটরসাইকেল চাপায় আহত হয় শিশু জসিম। পরে তাকে উদ্ধার করে সিএনজি অটোরিকশায় করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তার বাবা রাজ্জাক, মা ঝর্ণা বেগম ও নানি জয়নুব নেসা। পথে বড়ল এলাকায় নোয়াখালীগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী সিএনজি অটোরিকশাকে চাপা দিলে জসিমের বাবা, মা ও নানি সহ 4 জন নিহত হন। তবে এই দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যায় শিশু জসিম। পুরো পরিবার শেষ, এই হত্যার বিচার চাই আমরা। এটা তো মুখোমুখি সংঘর্ষ, এটা তো অবশ্যই বাসের দায়ভার নিতে হবে। আমরা রাজ্জাক ভাই পরিবার সবার জন্য সুস্থ বিচার চাই। সামাজিকভাবে যা তো ক্ষতিপূরণ দাবি করতেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসের ড্রাইভার পলাতক আছে, আমরা আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রাখছি এবং আসামি গ্রেফতার চেষ্টা চলতেছে। এদিকে যশোরের রাজারহাট বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় হাসান আলী নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। গাইবান্ধায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের 25 নেতাকর্মীকে 5 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে দ্রুত বিচার আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2013 সালের 30 নভেম্বর গোবিন্দগঞ্জের বগুড়া রংপুর মহাসড়কে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আসামিরা।
এই ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের 25 নেতাকর্মীকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। মামলার শুনানি শেষে বিচারক প্রত্যেককে 5 বছর করে কারাদণ্ড এবং 1000 টাকা করে অর্থদণ্ড দেন। এই মামলায় কোনো নিরপেক্ষ সাক্ষী, একজন সাক্ষীও এই মামলা দেখেছে বা বলেছে এই ধরনের কথা বলেনি। সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাব যুক্ত হয়ে আজকে এই মামলায় সাজা দেওয়া হলো। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমরা ন্যায় বিচার পাইনি। সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য সন্ত্রাসী কায়দায় বিভিন্ন অপকর্ম করতেছিলেন, তারই একটা নাশকতা করতেছিলেন, তারই একটা ফলশ্রুতি। এবং যেহেতু একবারে এতজন নেতাকর্মী 25 জনকে 5 বছর জেল এবং 1000 টাকা, ওনাদের আরো 1000 টাকা জরিমানা করেছেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চট্টগ্রামে পোশাক কারখানার এক শ্রমিককে কুপিয়ে জখম করা হয়েছে। সকালে নগরীর পুরাতন চাঁদগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রুবেল নামে এক বখাটে শারমিনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয় সে। এক পর্যায়ে আজ সকালে বাজার থেকে রিকশায় করে বাড়ি ফেরার সময় শারমিনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সে। এতে গুরুতর জখম হয় শারমিন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। একটা বাজে ছেলে জবাব দিয়ে দিছে, এরপর থেকে এর পিছু লেগে আছে, একে মারবে ধরবে। সে গার্মেন্টসে যাচ্ছিল, ওই পথের মধ্যে তার বড় বোন ছিল, রিস্কার মধ্যে তাকে ছুরি মারছে। বাংলার সময় আরো থাকছে। ঢাকা কক্সবাজার রুটে আকাশপথে যাত্রী চাপ, টিকিট কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা, ভাড়া কমানোর দাবি পর্যটন ব্যবসায়ীদের। দুপুরে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক সাব্বের আহমেদের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় 3 কিলোমিটার এলাকা জুড়ে অবৈধভাবে নেয়া আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় 1000 ফুট পাইপ ও রাইজার। তিতাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ সংযোগ চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে এ অভিযান চালানো হয়। ঝালকাঠি থেকে অপহরণে 43 ঘন্টা পর শিশু আব্দুল্লাহ আল নাফিকে বরগুনা থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত 2 অপহরণকারীকে আটক করা হয়েছে। দুপুরে বরিশাল র্যাব 8-এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। র্যাব জানায়, গত 23 এপ্রিল সকালে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার নিজ বাড়ির সামনে থেকে অপহরণ করা হয় 3.5 বছর বয়সী শিশু নাফিকে। এরপর ওই রাতেই তার বাবার কাছে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে নাফির মা বাদী হয়ে কাঠালিয়া থানায় একটি মামলা করেন। এরপরই শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে র্যাব। আজ ভোরে বরগুনা থেকে অপহরণকারী জুয়েল ও সুজনকে গ্রেফতার করে তারা। পরে তাদের দেয়া তথ্য মতে নাফিকে উদ্ধার করা হয়। ঝালকাঠির বদ্দিখালী খেয়াঘাট থেকে 2 জন অপহরণকারী সমেত শিশুটিকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। এই অপহরণের সম্পূর্ণ কারণ হচ্ছে মুক্তিপণ আদায়। দেশের সব জেলা রেল নেটওয়ার্কের মধ্যে আনা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এ সময় মন্ত্রী আরো বলেন, বিএনপির আমলে রেলের কোনো উন্নতি না হলেও এই সরকার রেলের সব উন্নয়ন করেছে। সকালে ঝিনাইদহের কোটচাঁদপুরে সাবদারপুরে নবনির্মিত প্ল্যাটফর্ম ও হাই লেভেল প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেলওয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন, স্থানীয় সংসদ সদস্য নবীন নেওয়াজ, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন সহ আরো অনেকে। অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, খুলনা থেকে দর্শনা পর্যন্ত রেল লাইন ডবল লাইনে উন্নীত করা হবে। জামালপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। সকালে শহরের শেখের ভিটা রেল ক্রসিং এলাকা থেকে অভিযান শুরু হয়। রেল কর্মকর্তারা জানান, নিয়ম নীতির তোয়াক্কা না করে জামালপুর দেওয়ানগঞ্জ ও জামালপুর তারাকান্দি রেল লাইনের দুপাশে জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলে স্থানীয় প্রভাবশালীরা। এতে ট্রেন চলাচলের সময় প্রায়ই এসব এলাকায় দুর্ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে স্থানীয় পুলিশের সহায়তায় বাংলাদেশ রেলওয়ের ঢাকা অঞ্চলের সহকারী স্টেট অফিসারের নেতৃত্বে আজ উচ্ছেদ অভিযান চালানো হয়।
ময়মনসিংহে চলন্ত ট্রেনের ওপর গাছ পড়ে ছাদে থাকা 15 যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সকালে কেওয়াটখালী এলাকায় এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় মহুয়া এক্সপ্রেস ট্রেনটি। কেওয়াটখালী এলাকা অতিক্রম করার সময় ঝড়ে উপড়ে যাওয়া একটি গাছ ট্রেনের বগির ওপর পড়ে। এতে ছাদের উপর থাকা 15 যাত্রী গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কুষ্টিয়ায় প্লাইউড কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। চিকিৎসক জানান, গতকাল এই দুর্ঘটনায় দগ্ধ 3 জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ওমর ফারুক নামে একজনের অবস্থা আশঙ্কাজনক, তবে বাকি 2 জন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। গতকাল বিসিক শিল্পনগরী এলাকায় একটি প্লাইউড কারখানায় ছাদের রেলিং ভেঙে বয়লারের উপর পড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে 2 জন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া উদ্ধার কাজের সময় এক ফায়ার সার্ভিস কর্মী আহত হন। সড়ক পথে দীর্ঘ সময়ের কারণে ঢাকা কক্সবাজার রুটে আকাশপথে যাত্রীর চাপ বেড়েছে কয়েক গুণ। যাত্রীদের অভিযোগ, বেশি দামের টিকিট কিনতে হচ্ছে তাদের। পর্যটন শিল্পের বিকাশে এ রুটের বিমান ভাড়া কমানোর দাবি পর্যটন ব্যবসায়ীদের। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা থেকে কক্সবাজার 440 কিলোমিটার দূরত্বের সড়কপথ পাড়ি দিতে যাত্রীদের সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। সাথে যানজটের বাড়তি বিড়ম্বনা তো রয়েছেই। তাই 1 ঘন্টার কম সময়ে এ পথ পাড়ি দিতে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে আকাশপথ। ফলে এ রুটে প্রতিদিনই বাড়ছে যাত্রী চাপ। শুক্র ও শনিবার সহ অন্যান্য ছুটির দিনগুলোতে যাত্রীর চাপ বেড়ে যায় কয়েক গুণ। ফলে টিকিট পেতে বাড়তি ভোগান্তির পাশাপাশি অতিরিক্ত ভাড়া গুনতে হয় বলে অভিযোগ যাত্রীদের। এছাড়া কক্সবাজার ঢাকা রুটে রাত্রিকালীন বিমান চলাচলের দাবিও জানান পর্যটকরা। বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন এয়ারের যে টিকিটগুলো থাকে সেগুলো পাওয়া যায় না, অথচ অতিরিক্ত টাকা দিলে সেই টিকিট ঠিকই পাওয়া যাচ্ছে। এতে তো যাত্রীদের ভোগান্তি হচ্ছে, তাই না? বাসে উঠে ভোরের দিকে বা সকালে ঢাকায় পৌঁছচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু যারা রাত্রেবেলা প্লেনে ভ্রমণ করতে চায় তাদের জন্য কিন্তু কোনো ফ্যাসিলিটিস নেই। যাত্রী চাপ বেশি থাকায় ছুটির দিনগুলোতে টিকিটের মূল্য একটু বেশি হলেও অন্যান্য দিনগুলোতে মূল্য স্বাভাবিক থাকার কথা জানালেন কাউন্টার ম্যানেজার। শুক্রবার এবং শনিবারে পর্যটকদের প্রচুর আগমন ঘটে কক্সবাজারে ওনাদের ভ্রমণের জন্য। এই দিনে একটু ফেয়ারটা একটু বেশি থাকে। সোমবার, বুধবার বা মঙ্গলবার এই দিনে খুব কম ফেয়ার থাকে। এদিকে হোটেল মালিক সমিতি পর্যটন শিল্পের বিকাশে কক্সবাজার ঢাকা আকাশপথে বিমান ভাড়া কমানোর দাবি জানিয়েছেন। এই টিকিটের মূল্যটা যদি 3 থেকে 4 হাজারের মধ্যে রাখা যায় তাহলে এখানে অধিক পর্যটক আসার আগ্রহ প্রকাশ করবে। কক্সবাজার বিমানবন্দর ম্যানেজারের দেওয়া তথ্য মতে কক্সবাজার ঢাকা রুটে প্রতিদিন 12টি ফ্লাইটে চলাচল করছে 800-র অধিক যাত্রী। সময় সংবাদ, কক্সবাজার। আনন্দ শোভাযাত্রা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হলো খুলনা জেলার 135তম বছরপূর্তি। সকালে নগরীর শিববাড়ি মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে ব্যানার, ফেস্টুন সহ খুলনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় হাতি, ঘোড়া সহ পাতায় মোড়ানো পোশাক গায়ে সুন্দরবনের প্রতীকী চিত্র তুলে ধরা হয়। ঢোল বাদ্যের তালে তালে র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবারও শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় বক্তারা আধুনিক খুলনা নগরী গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন। চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলার 108তম আসরে বিজয়ী হয়েছেন দিদার বলি। উখিয়ার শামসু বলিকে হারিয়ে 16তম বারের মতো বিজয়ী হলেন তিনি। লাল দিঘি ময়দানে বিকেলে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিন। দেশের বিভিন্ন এলাকা থেকে কুস্তিগিররা এই প্রতিযোগিতায় অংশ নেন। বলি খেলা উপলক্ষে লাল দিঘি ময়দান এলাকা জুড়ে এখন উৎসব মুখর পরিবেশ। খেলাকে কেন্দ্র করে লাল দিঘি ও এর আশেপাশের এলাকায় বসেছে 3 দিনব্যাপী বৈশাখী মেলা। চ্যাম্পিয়ন দিয়ে শুরু এবং চ্যাম্পিয়ন দিয়ে শেষ করেছি। 17 বছর যাবত আমার খেলার বয়স, এবং পরবর্তীতে যারা খেলোয়াড় আসবে তাদেরকে সুসম্মানে মূল্যায়ন করার জন্য আমি খেলা কমিটিকে অনুরোধ জানাচ্ছি। শিশু কিশোরদের বই পড়ায় উৎসাহী করতে বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে 3 দিন ব্যাপী বইমেলা।
সকালে এই মেলার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বরিশাল অঞ্চলের উপপরিচালক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। কৈশোর তারুণ্যে বই সংগঠনের আয়োজনে এই মেলায় দেশের প্রথম সারির 10টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। শিশু কিশোর ও তরুণদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই শ্রেণীকক্ষের পাশে এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। মেলা চলবে 27 এপ্রিল পর্যন্ত। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হাওড়াঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন এলাকা প্লাবিত। মাছ ধরার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিগ্রস্তদের তালিকা করে 1.5 লাখ ভিজিএফ কার্ড বিতরণের সিদ্ধান্ত। রাজশাহীর কোর্টবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে চলছে অভিযান। সিলেটের স্কলার্স হোম স্কুল থেকে বোমার মতো বস্তু উদ্ধার। দুর্ঘটনায় আহত শিশুকে হাসপাতালে নেয়ার পথে বাসের চাপায় প্রাণ গেল বাবা, মা ও নানির। অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটি এখন ঢাকা মেডিকেলে। 2013 সালের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গাইবান্ধায় বিএনপি ও অঙ্গ সংগঠনের 25 নেতাকর্মীকে 5 বছর করে কারাদণ্ড। এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় 16 বারের মতো বিজয়ী রামুর দিদার বলি। খেলাকে কেন্দ্র করে শুরু হয়েছে 3 দিনব্যাপী বৈশাখী মেলা। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।